বলাকা ভ্রমণের সমস্ত ভ্রমণ সাথীদের শুভ সকাল। সবুজ দ্বীপে বলাকার সংসার আজ তৃতীয় দিন। সাত সকালে বেডটি, একটু পরে জমির ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম তৃতীয় দিনের আমাদের কর্মসূচি। পোর্ট ব্লেয়ারে সড়ক পথে। কেউ যদি চোখ বুজে আকাশপথে এসে পোর্ট ব্লেয়ারে নামে, তার মনে হবে কলকাতার কোনো একটা এলাকা। এমনি শহর আধুনিকতার ছোঁয়া, কিন্তু অবাক হতে হয় এই ভেবে যে চারপাশেই যেখান দিয়ে আপনি মেনল্যান্ডে যাবেন কম করে 1200 কিমি সমুদ্রপথ আপনাকে পার হতেই হবে। এখানে যা কিছু সব আসছে ওই দীর্ঘ সমুদ্রপথে জাহাজে। এই জন্যই বলে সবুজ দ্বীপ। চলার পথেই বোঝা যায় চারিদিকে সবুজে সবুজময়। বর্ষায় সদ্য স্নান করা সবুজের দল ডালপালা মেলে যেন পর্যটকদের স্বাগত জানাচ্ছে। নারকেল আর পামে ভরা সবুজ দ্বীপ আন্দামান। আন্দামান নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জল। ওয়ান্ডুর বিচ। আমরা জাস্ট আর একটু পরেই পৌঁছবো। আমরা এসে পৌঁছলাম দলবদ্ধভাবে ওয়ান্ডুর বিচে। বহু জায়গার ভ্রমণ সাথী আছে আমাদের সাথে, কিন্তু খুব ভালো লাগে যখন দলবদ্ধভাবে একসাথে আমরা ঘুরে বেড়াই, একে অপরকে জানার চেষ্টা করি। কেউ তমলুক, কেউ কলকাতা, কেউ বর্ধমান, বহু জায়গার ভ্রমণ সাথী। ট্যুরে এসে পরিচয় একে অপরের সাথে। তো যাই হোক, ওয়ান্ডুর বিচ, এখানে বহু বাংলা তামিল সিনেমা শুটিং হয়েছে। শুনে নিই কিছু ভ্রমণ সাথীদের বিচটা কেমন লাগছে, এই সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আমাদের যে ভ্রমণ সাথীরা আছে তাদের কেমন লাগছে এই বিচটা। এসে আপনার কেমন লাগছে এই মুহূর্তে দেখে, কি মনে হচ্ছে? দারুণ, বিউটিফুল। না দেখলে তো মনে কিছু হবে না। হ্যাঁ, বলে যাবে না, এত সুন্দর লাগছে যেটা মুখে বলা যায়। এই সৌন্দর্য, তাই না? লাগছে শুধু সুন্দর। হ্যাঁ, বিচটার নাম কি? ওয়ান্ডুর বিচ। হ্যাঁ, এই কালার লাগছে একটু বলুন। মানে এই জলের কালার নিয়ে কি বলবেন? একদম সেই প্রশান্ত মহাসাগরের মতো জল। আমি গিয়েছি যে এতে সান ফ্রান্সিসকোতে, প্রশান্ত মহাসাগর, ওখান থেকে জাপান সবচেয়ে শর্টেস্ট রুট, একদম এইরকম। এই আন্দামানকে এই জন্যই সবুজ দ্বীপ বলা হয়, সবুজ দ্বীপের রাজা। পুরো ওই যে প্রশান্ত মহাসাগর, সেই বলতে ঢেউ অনেক কম, প্রচুর গভীর তো। ওই জন্য ওখানে একদম ওই সান ফ্রান্সিসকো থেকে ওটাই হচ্ছে শর্ট রুট জাপান যাওয়ার। আচ্ছা আচ্ছা, আমেরিকা থেকে ওই রাস্তায় গিয়েছিলেন, তাই তো? কেমন লাগছে দেখে বলুন। শুধু ভালো লাগছে, চোখ কেড়ে নিচ্ছে না, মনে হচ্ছে না এখানে একটা বাড়ি করে রয়ে যায়। হ্যাঁ, হোটেলে ভরি হবে। লাগছে বল। শুধু ভালো, ওই ছবি তোলার জন্য জায়গাটা কেমন বল? একদম পারফেক্ট। এটা কেমন লাগছে বলুন এই জায়গাটা? হ্যাঁ, মানে শুধু ভীষণ ভালো, মানে এই যে কালার জলের, বসে থাকলেই শান্তি। হ্যাঁ, চোখ মন প্রাণ সবই ভরে যাবে, শান্তির জায়গা এইটাই।
ধন্যবাদ। মানে আমি যেটা আশা করি তার থেকে অনেক বেশি। না, কি ভেবেছিলেন আন্দামান সম্বন্ধে? আচ্ছা, সেটা ঠিক আছে। মানে এখন হ্যাঁ, আমি সমুদ্র নিয়ে কথা বলছি। ওভারঅল যখন পুরো আন্দামান কমপ্লিট হবে তখন ভাববেন, কিন্তু এই মুহূর্তে এই বিচটা কেমন লাগছে সেইটাই। হ্যাঁ, এই রূপটাই আলাদা। ধন্যবাদ। যে বিচটা হ্যাঁ, ছবি তোলার জন্য কেমন? পারফেক্ট। কেমন লাগছে সেটাই, এই বিচটাই হচ্ছে আমাদের সফটওয়্যার ট্যুর। এখানে ছোটবেলা থেকে আন্দামান সম্পর্কে অনেক ঘুরেছি। হ্যাঁ, এবং এই নীল জলে আজকে পা ডুবাতে পেরে খুব ভালো লাগছে। আর এই যে এই জলের সকলের সাথে এসে, আর জলের যে কালার, এই যে সবুজে আচ্ছন্ন, এখানে সবুজ নীল এবং একটা স্বচ্ছতা যে আছে সেটা আলাদা করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে। ধন্যবাদ। কোনখানটা বসতে ইচ্ছে করছে? মনে হচ্ছে এখানটা বাড়ি করে রয়ে যায়। আমি বলছি কেমন লাগছে সেটা বলো নিজের। আন্দামানের অভিজ্ঞতা দারুণ। হ্যাঁ, এখানে স্বচ্ছ জল আর একটা খুব সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া, সবকিছু মিলিয়ে এখনো এই তো সবে মানে দ্বিতীয় দিন, এখনো বাকি দিনগুলো আরো অভিজ্ঞতা অর্জন করব। আপাতত এই ওয়ান্ডার বিচটা ভালো, মানে ঠিকঠাক সুন্দর লেগেছে এবং আসা দরকার মনে হয় মানুষের। অবশ্যই নিরিবিলি। ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, আমরা ওয়ান্ডার বিচ কমপ্লিট করে আমরা নেক্সট যে স্পট চিড়িয়াটাপু সেই উদ্দেশ্যে বেরোলাম। ভ্রমণ সাথীদের কথা অনুযায়ী খুব খুশি, মানে সবার কথা অনুযায়ী ওনাদের খুবই ভালো লেগেছে ওয়ান্ডার বিচটা। চলার পথে সেই অপরূপ শোভা সৌন্দর্য, মাধুর্য, প্রকৃতি দেবী কোনো কার্পণ্য না করে যেন নিজে অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছেন এই আন্দামানকে। ওয়ান্ডুর বিচ থেকে চিড়িয়াটাপুর দূরত্ব কম বেশি 1 ঘন্টা। চলার পথে চারিদিকে যে জঙ্গলের মধ্য দিয়ে আমরা আমাদের জার্নিটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা এসে পৌঁছালাম চিড়িয়াটাপু। এখানে এন্ট্রিতেই সবার যখন আমরা এলাম প্রত্যেকের কজন এসেছি, কোথা থেকে এসেছি সেই নামগুলো এন্ট্রি করতে হয়। তো সেই কাজটা আমরা করলাম। এখানে সময়ে প্রচুর পাখির সমাগম ঘটে, সেই থেকে নাম হয়েছে চিড়িয়াটাপু। চারপাশে জনবসতিহীন গভীর জঙ্গল, ফাঁকা নির্জন পরিবেশে আকাশ ছোঁয়া সব গাছপালার সঙ্গীত মূর্ছনা। এখানে ফটোগ্রাফি করা যায় খুব সুন্দর। সমুদ্রে রঙিন জলে ডুবে থাকা ধূসর সবুজ পাহাড়ের হাতছানি, শুধু দু চোখ ভরে দেখতে হবে। কাছের লোককে পাশে নিয়ে কেটে যায় অনেকটা সময়। আমরা প্রতিটি ভ্রমণ সাথী ফ্যামিলি অনুযায়ী একটু ফটোগ্রাফি করি, তার কারণ ফিরে যাওয়ার পর প্রত্যেকের একটা করে আমরা অ্যালবাম এবং একটু সিঙ্গেল ফ্যামিলি ওয়াইজ একটা ফটো আমরা বাঁধিয়ে দিই, তাদের কাছে সেটি স্মৃতি হয়ে রয়ে যায়। আমাদের গবলু দেবরাজ
খুবই মিষ্টি ছেলে। যাই হোক, আমরা চিড়াটা বুক কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। তার কারণ চোখ ও মনের ক্ষুধা মেটাতে গিয়ে কখন যে পেটের ক্ষুধার সময় হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে আবার বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দল বেঁধে বৈকালিক ভ্রমণে। পোর্ট ব্লেয়ারের জনজীবন। পোর্ট ব্লেয়ারের জনজীবন। ঘরবাড়ি আর বঙ্গশহরকে সাথে করে চলছি করবাইনস্কোপ বিচের উদ্দেশ্যে। বিকেলের পরন্ত আলোয় করবাইনস্কোপ বিচ বেশ ভালোই লাগে। একজন মানুষকে দেখতে যেমন এক রকম, আন্দামানে ঠিক একটি বিচ বা সৈকত গড়ে উঠেছে এক রকম ভাবে। যাই হোক, আমরা করবাইন বিচের কাছাকাছি এসে গিয়েছি। এখানে বিচের আকৃতি অর্ধচন্দ্রাকার, যেন এক ফালি বাঁকা চাঁদ। পাঁচ জুড়ে তাল, সুপারি, নারকেল গাছের যেন সবুজ ঝালর। বহু পর্যটক মেতে উঠেছে পায়ের পাতা ভেজানোর খেলায়। দাপিয়ে বেড়াচ্ছে তীব্র গতিসম্পন্ন ওয়াটার গেমের বিভিন্ন জলযান। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে করা যায়। এখানে একটু বলে রাখি, এখানে বিকেলে যদি আপনারা আসেন, এই যে দোকানগুলো দেখছেন আপনারা, এখানে ডাব পাবেন প্রায় কম বেশি 50-60 টাকা, চা পাবেন লিকার চা 20 টাকা, আর কুলপি তো আছেই, কিন্তু সাইজে ছোট, কিন্তু দামটা অনেক বড়, 30 টাকা করে এক একটা কুলপি। খেতে ভালো লাগে, কিন্তু মনে হয় দামটা একটু বেশি। আমাদের বাবুরামদার বুবাই ওই যে বসে আছে নিজের মতো, ওরাও একটু কুলপি খেয়ে নিল, আমিও খেলাম কুলপি। আর আমি কি করব, সবাই ঘুরছে, ফটোগ্রাফি করছে, আমি ওদের ফটোগ্রাফি করার পর নিজের খেয়াল একটু ঘুরে বেড়াই। ফটো তোলার নেই কেউ, তাই নিজেরাই সেলফি স্ট্যান্ড লাগিয়ে নিজেদের মতো করে নিজেরাই ফটোগ্রাফির জন্য ব্যস্ত। যাই হোক, আমরা করবাইন বিচ কমপ্লিট করে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার ফিরে যাচ্ছি, সারাদিন ক্লান্ত শরীর। তো আমরা হোটেলে ক্লান্ত হয়ে ফিরে ডিনার কমপ্লিট করলাম এবং পরের দিন আবার গুড মর্নিং সবাইকে। আবারও বলি, আমরা পরের দিন আমাদের দৌড়ঝাঁপ করে বেরিয়ে পড়লাম, অফিস টাইমের মতো লাঞ্চ করে নর্থ বে পয়েন্ট আইল্যান্ড। এই আইল্যান্ডে অ্যাকচুয়ালি সবসময় ওই যে রাজীব গান্ধী কমপ্লেক্স আছে, ওখান থেকেই আমাদের নর্থ বে কিংবা রস আইল্যান্ডের বোটগুলো ছাড়ে। এই সময় এখানে কাজ চলছিল সম্ভবত, তাই আমাদের জংলি ঘাট থেকে আমাদের নর্থ বে পয়েন্টের বোট ছাড়ার জন্য ওখানে আমাদেরকে যেতে বলা হয়েছিল। আর জংলিঘাট থেকে অনেকটাই দূরত্ব, মানে কম বেশি যদি আপনি জংলিঘাট থেকে নর্থ যান, এখন আবার স্পিড বোটের লিমিট একদম কম করে দিয়েছে। আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছিল নর্থ বে আইল্যান্ডে যেতে। আর যদি রাজীব গান্ধীর ওখান থেকে যাওয়া যেত তাহলে ওইটা রস আইল্যান্ড ম্যাক্সিমাম 15 মিনিট, আর ওখান থেকে আবার ধরুন ওই 20 মিনিট লাগতো। কিন্তু এই এখান থেকে করে দেওয়ার জন্য জংলিঘাট থেকে আমাদের ওই আমরা নর্থ বে আইল্যান্ডে যাব, ওখানে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই সম্বন্ধে ওখানকার যে এজেন্ট যারা এই কাজগুলো করায় ওনারা আমাদের ভ্রমণ সাথীদের বুঝিয়ে বললো কে কী করবে। ওখানে স্কুবা ডাইভ আছে কম বেশি 3500 টাকা, সেমি সাবমেরিন 2500 টাকা, তারপর আপনার গ্লাস বোট
800 টাকা। এছাড়া আরও অ্যাক্টিভিটি আছে, কিন্তু আমাদের লোকেরা ওই 3টে জিনিসই বেছে নিয়েছিল। এখানে স্পিড বোটগুলি এই সময় একটা বোর্ডে 10 জন করে তোলা হয়েছিল। তো আমাদের 4টে বোর্ড লেগেছিল। ফ্যামিলি অনুযায়ী আমরা একটা বোটে 10 জন করে, কোনোটাই 9 জন, কোনোটাই 11টা হয় না, 8 জন হতে পারে ম্যাক্সিমাম। ওরা 10 জনই নেবে, এর ওপরে নেয় না। তো যাক, 10 জন করে আমরা ফার্স্ট নর্থ বে আইল্যান্ডের জন্য এগিয়ে গেলাম। উথাল পাথাল আদিগন্ত জলরাশির বুক চিরে এগিয়ে চলা। হাই। ঝড়োয়ায় চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। সামুদ্রিক ঝড়ো বাতাসে এলোমেলো মন, উড়ু উড়ু প্রাণ। উথাল পাথাল আদিগন্ত জলরাশির বুক চিরে এগিয়ে চলা। গানে আছে না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। হঠাৎ করে মনে পড়ল, গান তো আর গাইতে পারবো না, কবিতার ছলে শুনিয়ে দিলাম আপনাদের। তবে এই আন্দামানে 16 কোনা পূর্ণ হয় এই সমুদ্র অভিযানে। আমাদের গবলু খুবই মজাদার ছেলে। আমাদের গোটা টিমটাকে হাসিয়ে রেখেছে, মুখে সব সময় হাসি। ওই দিন আমরা যখন যাচ্ছিলাম, সমুদ্রটা খুবই শান্ত ছিল, খুবই শান্ত। আমি এর আগে আন্দামানে এত শান্ত জল আমি দেখিনি। যাই হোক, খুবই শান্ত ছিল। সেই জন্য আর স্পিড বোটের লিমিট কম করে দিয়েছিল, সেই জন্য ভ্রমণ সাথীরা বুঝতে পারছিল না ঠিকঠাক যে স্পিড বোটে কতটা বুক ধরফর করে। সেটা আমি বুঝি, আমি বেশ কয়েকবার এইভাবে কাটিয়েছি। নটিকা, এইটা দূরে যে দেখতে পাচ্ছেন এটা নটিকা, এটা হচ্ছে হ্যাভলক নীল যাওয়ার বোট, খুবই সুন্দর। আমরাও কালকে বেরোবো সকালে। কম বেশি নটিকার টিকিট এখন হয়েছে আপ ডাউন প্রায় 3400 টাকা। আগে নটিকার লাইট ছিল, সেটা কম ছিল রেট, কিন্তু এখন ইদানিং এটা লাইটটা নেই, তো এটার রেটটা বেড়ে গেছে। যখন আমরা পার বরাবর কাছে চলে এসেছি তখন একটু সমুদ্র উত্তাল ছিল। জলকে আমি সত্যি প্রচুর ভয় পাই। নর্থ বে পয়েন্ট, যাকে বলা হয় কোরাল আইল্যান্ড। আমাদের এই যে এরা 6 জন বসে আছে, এরা স্কুবা ডাইভ করবে। বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করে শরীর ঠিকঠাক, কার কি প্রবলেম, ওষুধ কে কী খায়, এইসব জেনে তারা তৈরি হচ্ছিল। ফাইবারের বোটে বসে অথবা ডুবুরির পোশাক ও নিরাপত্তায় জলে ডুবে দেখো, খুব সুন্দর। সত্যি সমুদ্র অগভীরে এক আশ্চর্য জগৎ। আমি গত কয়েকবার করেছি, তো সেই অভিজ্ঞতা নিয়ে বলছি, ভাষাই বলতে পারবো না চোখে না দেখলে। সমুদ্রের নিচে সে যে কি এক অন্য জগৎ, আমি বোঝাতে পারবো না আপনাদের। বলছি, তোর কি ভয় লাগছে? কি ভয় লাগছে মানে পরীক্ষা থেকেও এত ভয় কোনোদিন লাগেনি, মানে ছাতি ধড়াস। হ্যাঁ, আচ্ছা, এত ভয়। আরে ভিডিওটা বন্ধ করো, ভয় আমার শুকিয়ে যাচ্ছে। বন্ধ করো। আর কি চাবে নি তুমি? আচ্ছা, একটু জানতে আছি তোমরা কে কি করবে, কি অ্যাক্টিভিটি আছে তোমার? স্কুবা ডাইভিং করব আজকে। আচ্ছা, তুমি? সবাই মিলে স্কুবা ডাইভিং। তুমি? তুই? দাদা? স্কুবা ডাইভিং। ঠিক আছে। আর ভয় লাগছে? একটু ভয় লাগছে। তোর? আমার তো মনে আমি হচ্ছে খুবই এক্সাইটেড। দাদা? আমারও খুবই এক্সাইটেড। আমি দেখে নেবো কি হবে। তোমার এখন ড্রেস আপ দেয়নি বলো? ডাকছে তোমাকে ডাকছে।
একমাত্র আন্দামানের সমুদ্রের অল্প গভীরে দেখা যায় প্রকৃতির বিস্ময় এক অন্য জগৎ। সমুদ্রের তলায় চোখ রাখলেই দেখা যায় থরথরে পড়ে রয়েছে রং বেরঙের বিচিত্র গড়নের কোরাল এবং প্রবালের জগৎ। কত রকমের সব জলজ উদ্ভিদ। আমি একবার দুবার স্কুবা ডাইভ করেছিলাম। শাখা পোশাকা মেলে দোল খাচ্ছিল মৃদবন্ধের সামুদ্রিক ঢেউয়ের ছন্দে। নর্থ বে পয়েন্ট দেখে মনোরম সমুদ্র অভিযানে এবার চলছি রস আইল্যান্ড, যার নাম হয়েছে 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। ব্রিটিশরা প্রথমে এই দ্বীপেই উঠেছিলেন। জল, জঙ্গল, হিংস্র জারোয়া, ভয়ঙ্কর দ্বীপে মানুষের পদচিহ্ন পড়ল। পরবর্তী সময়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শাসনে এই রস আইল্যান্ডেই ব্রিটিশ প্রশাসনের উপনিবেশ গড়ে ওঠে। কি কি ছিল না! হেডকোয়ার্টার, চার্চ, রিক্রেশন ক্লাব, সুইমিং পুল, ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক থেকে ইংল্যান্ড ঘরানার খানদানি অফিস, কাচারি বাড়ি থেকে নিত্য শুরু করে নিত্য জীবনে ব্যবহার্য যা কিছু সব। সমুদ্র বেষ্টিত এই ছোট্ট দ্বীপটিতে ব্রিটিশদের যেন এক উপনিবেশ গড়ে উঠেছিল। জাপানিরা এই দ্বীপের দখল নেয় 1941 থেকে 1943, পরে ইংরেজরা আবার দখল নেয়। আজও সেখানে গেলে দেখতে পাবেন কত দিনের সব প্রাচীন বয়স্ক বৃক্ষ। যাই হোক, আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম। যেহেতু আমরা আগে নর্থ বে গিয়েছিলাম, তো আমরা এখানে 3টের মধ্যে রস আইল্যান্ডে ইন করতেই হবে, তারপর আপনাকে 4:30 পর্যন্ত থাকতে দেবে। তো আমরা এসে গিয়েছিলাম 3টের মধ্যেই। আমরা টাইম কাটালাম বেশ কিছুক্ষণ, কম বেশি 1 ঘন্টা টাইম কাটিয়েছিলাম। এখানে ব্যাটারি গাড়ি মোটামুটি পাওয়া যায়, একজনের 80 টাকা করে পড়ে, 8 জন গাড়িতে বসে। তো ওই গাড়ি করে আপনারা 40 মিনিট থেকে 45 মিনিট গাড়িগুলো ঘোরাই। ওপরে ভিউ পয়েন্ট আছে, আপনারা ঘুরে আসতে পারেন। দিনের বেলা পর্যটকরা ভিড় জমালেও রাতে ওখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নির্জন দ্বীপে চড়ে বেড়াচ্ছে শয়ে শয়ে হরিণ, দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করব। হরিণগুলো এই মুহূর্তে আমার এই দিকটা নেই, আমি ওই দিকটা যে দেখাবো। আরও আছে ওই ময়ূর বললাম, কাঠবিড়ালি, বহু ধরনের পাখি। ব্রিটিশরা চলে গেলেও তাদের পূর্বসূরিদের সমাধিগুলো আজও অক্ষত অবস্থায় রয়ে গেছে। নির্জন নির্ভীতে গাছগাছালির শোষ আওয়াজে মনে হয় কারাও যেন চাপা স্বরে ফিস ফিস করে বলছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই সব দিনগুলো। কি নিষ্ঠুর নিয়তি, কি নির্মম পরিণতি! অত্যাচারী ইংরেজদের ব্যভিচার, স্বৈরাচার, অত্যাচার আর মানবিক নির্যাতনের চরম পরিণতি যেন আজকের এই বিস্ময়কর ধ্বংসস্তূপ। যে কোনো ভ্রমণসাথীর কাছে আন্দামান ভ্রমণে এই রহস্যময় দ্বীপ দর্শন হলো অন্যতম কর্মসূচি। রহস্যময় রস আইল্যান্ড দেখে আজকের মতো সমুদ্র পথেই অবস্থায় ঠিকানা লজের উদ্দেশ্যে আমরা একটু পরে ফিরে যাব, কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে থাকবে। যারা এসেছিলেন তাদের মনে থাকবে। আপনি এই যে হরিণগুলোর গায়ে হাতও দিতে পারেন, কিন্তু বিরক্ত করে নয়। রহস্যময় রস আইল্যান্ড দেখে আজকের মতো সমুদ্র পথেই আমাদের অস্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানার উদ্দেশ্যে আমরা রেডি হচ্ছি বোর্ডে করে, কারণ আমাদের প্রায় তখন 4:30 বেজে গিয়েছিল। আর বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, মেঘলা ওয়েদার হয়ে গেছিল হঠাৎ করে। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আমরা বোর্ডেতে বসলাম। যাওয়ার সময় তো জল অতটা উত্তাল ছিল না, কিন্তু ফেরার সময় মানে সত্যি একটু ভয় পেয়ে গেছিলাম। মেঘলা ওয়েদার হয়ে গেছিল, ঝড়ো হাওয়া, তার সাথে সমুদ্রের উথাল পাথাল। যাই হোক, আমাদের 4র্থ দিনের ভ্রমণ আজকে এই পর্যন্ত। আবার আমরা কালকে 5ম দিন মানে আমরা হ্যাভলক যাব, সেটা আমরা আবার পরের এতে দেখাবো আপনাদের। সবাই ভালো থাকবেন।